সবাইকে শুভেচ্ছা। আমরা আমাদের আলোচনা অনুষ্ঠান শুরু করব। আমাদের এই করোনা ভাইরাসের যে লকডাউন বা কোয়ারেন্টাইন বা আইসোলেশন বা ঘরে বন্দি থাকার সময়, এই সময়টাকে আমরা কাজে লাগাবার জন্য এই আয়োজনটি করেছি। কোভিড-19 নাম অনুসারে নাম দিয়েছি 19 Days Challenge to Create a Better Life। অর্থাৎ এই 19 দিন আমরা প্রতিদিন 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা জীবনকে কি করে ভালো করা যায়, নিজেকে কি করে আরেকটু এগিয়ে নেওয়া যায়, নিজেকে কি করে আরেকটু সফল করা যায়, নিজেকে কি করে আরেকটু চৌকস করা যায়, সেই আলোচনা করছি। তো আমরা আজকে আমাদের কততম দিন? 15তম দিন। 15 দিন ধরে কথা বলছি। তো 15 দিন ধরে বলছি এবং 15 দিন চাইলে আপনারা এই ভিডিওগুলো আমাদের টাইমলাইনে থাকবে। দুটো সেট থাকবে, একটি হচ্ছে যেটা লাইভ করছি সেটাও থাকবে, আবার এটাকে একটু এডিট করে কেটে ছেটে মাঝখানের গ্যাপগুলো কমিয়ে আরেকটা ভার্সন থাকবে। সেটা আমরা 19 তারিখের পরে প্রতিদিন একটা করে আপলোড করব। কেমন? তাহলে আপনারা দেখে নিতে পারবেন যে কি হবে। তবে একটা কথা বলা দরকার যে খুব ভালো হবে যদি আপনি 1 থেকে দেখা শুরু করেন যারা দেখেননি, এবং যখন দেখবেন তখন আমাদের অনুরোধ যে আপনি কাগজ কলম নিয়ে ক্লাস করার মতো, শেখার মতো দেখবেন। শুধু শুনলে ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে সেটা মনে থাকে না। যদি আমরা লিখে ফেলি তাহলে সেটা আমরা আবার দেখতে পারি, মনে করতে পারি, রিকল করতে পারি আবার। এবং তার সাথে যদি চর্চাটা শুরু করি একটু একটু করে, তাহলে সেটা আস্তে আস্তে আমাদের জীবনের অংশ হয়ে যাবে। তখন আমরা কিন্তু ফলাফলটা দেখতে পাবো। যে ফলাফলটার কথা বলছি, আরেকটু চৌকস জীবন, আরেকটু চৌকস আপনি, আরেকটু শান্তিময় আপনি, আরেকটু সফল। তো সেটা হবে তখন যখন আপনি এই শিক্ষা বা অন্য যে কোনো শেখা জিনিসগুলো কাজে লাগাবেন। তখন শুধু হবে, অন্য কোনোভাবে কিন্তু হবে না। যে কোনো আলোচনা, বক্তব্য, মোটিভেশনাল স্পিচ, এডুকেশনাল স্পিচ, ফিলোসফিক্যাল স্পিচ, এগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু যদি শুনে কোনো কাজে না লাগানো হয়, নিজের উপরে প্রয়োগ না করা হয়, তাহলে এই শোনার কোনো তেমন একটা মূল্য তৈরি হয় না। একসময় বলা হতো নলেজ ইজ পাওয়ার। আমরা দেখেছি বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তাদের লোগোতে লেখা থাকে নলেজ ইজ পাওয়ার। কিন্তু সত্যিকার অর্থে এখন যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লাইড নলেজ ইজ পাওয়ার। নলেজ হ্যাজ নো ভ্যালু আনটিল আনলেস উই অ্যাপ্লাইড ইট। একটা উদাহরণ দিই, যে আমরা সবাই জানি যে রাস্তা পার হবার সময় আমাকে প্রথমে ডাইনি দেখতে হবে, তারপর বাঁয়ে দেখতে হবে, তারপর আবার ডাইনি দেখতে হবে। যদি মনে হয় যে এটা সব ঠিক আছে, তাহলে আমাদের রাস্তা পার হওয়াটা আমাদের জন্য সেফ, বিপদমুক্ত। তা আমরা সবাই এটা জানি, সবাই জানি। কিন্তু যিনি রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় কবলে পড়লেন, আহত হলেন বা নিহত হলেন, তিনিও হয়তো জানতেন, কিন্তু তিনি কি করেছেন যে সেই মুহূর্তে এই পুরো প্রক্রিয়াটা তিনি অনুসরণ করেননি। তাড়াহুড়ো করেছেন, হয়তো একবার ডাইনি চেয়ে আরেকবার বাইরে গিয়ে পরেরবার ডাইনি তাকাননি, বা দৌড় দিয়েছেন, ভেবেছেন পার হয়ে যাবেন। তার মানে একটা জ্ঞান থাকলেই আমাদের হবে না, সেই জ্ঞানটা আমার জীবনে প্রয়োগ করে আমাকে উন্নত করতে হবে। কেমন? এবং আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে একথা নির্দ্বিধায় আমরা বলতে পারবো বা বুঝতে পারবো যে আমার একটাই জীবন,
অন্য যত কিছুই থাকুক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা দর্শনের দৃষ্টিকোণ থেকে, কিন্তু সত্যিকার অর্থে যেটা জানি, এই পর্যন্ত যেটা সত্যি করে জানি উইদাউট এ ডাউট, সেটা হচ্ছে আমাদের একটি মাত্র জীবন, এবং আমাদের জীবনটা হচ্ছে আমাদের জন্মের দিন থেকে আমাদের মৃত্যুর দিনের মুহূর্ত পর্যন্ত। এর আগে কি ছিল আমরা এখনো জানি না সত্যিকার অর্থে, পরে কি হবে সেটাও আমরা সত্যিকার অর্থে জানি না। এই জন্য জানি না যে আমরা আমাদের বিশ্বাস দিয়ে অনেক কিছু ভেবে নিতে পারি আমাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী, সেটা অন্য কথা, কিন্তু সত্যিকার অর্থে আমরা জানি না, আমাদের কোনো অভিজ্ঞতা নেই। তাহলে এই সময়টা, এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই সময়টাই আমার জীবন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সময়টা আমার কি করে কাটছে, আমি এই সময়টা কেমন করে কাটাচ্ছি? আনন্দের সাথে কাটাচ্ছি, উচ্ছ্বাসের সাথে কাটাচ্ছি, ভালোবাসার সাথে কাটাচ্ছি, শ্রদ্ধার সাথে কাটাচ্ছি, নাকি স্ট্রেসের সাথে কাটাচ্ছি, অ্যাংজাইটির সাথে কাটাচ্ছি, প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা নেগেটিভ ফিলিংসের ভিতর দিয়ে যাচ্ছি, অনুভূতি দিয়ে যাচ্ছি, খারাপ লাগছে, হতাশা লাগছে, কোনটা? এই প্রশ্নটা আমরা সবাই আমাদের নিজেকে করতে হবে। অন্য কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ হচ্ছে একমাত্র আপনি জানেন আপনি কেমন আছেন। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি জানেন যে আপনার জীবনটা কেমন কাটছে, ভালো কাটছে নাকি মোটামুটি কাটছে, নাকি ভালো কাটছে না। তো এখন উত্তর যেটাই হোক আপনার, যদি এর থেকে ভালো কিছু আপনি চান, যে ভালো কাটছে আমি আরো ভালো করতে চাই, মোটামুটি কাটছে আমি ভালোর দিকে যেতে চাই, আমি খারাপ কাটছে আমি ভালো করতে চাই, উত্তর যদি এই তিনটার যে কোনো একটা হয়, তাহলে আমি আপনাদেরকে বলতে পারি যে সেই সুযোগটা রয়েছে। কি করে জীবনকে ভালো করা যায় আরো, সেই বিষয়গুলো বিভিন্নভাবে আমাদেরকে বলা হয়েছে, এবং সেই তথ্যপাত্য সূত্রগুলো এখন আমাদের মধ্যে আছে। আমরা বইয়ের মধ্যে পেতে পারি, আমরা ইউটিউবে পেতে পারি, আমরা মোটিভেশনাল স্পিকার যারা, কোচ যারা, তাদের কাছ থেকে পেতে পারি, মনোবিজ্ঞানী যারা, তাদের কাছ থেকে পেতে পারি, বিখ্যাত মানুষ যারা বিখ্যাত হয়েছেন, সফল হয়েছেন, তাদের জীবনাচার থেকে পেতে পারি। ভালো থাকতে গেলে কি কি করলে মানুষ ভালো থাকে, সেইটা এখন সব জায়গায় পাওয়া যায়। এখন আপনি যদি ভালো থাকতে চান, আপনি যদি আরেকটু ভালো হতে চান, আপনি যদি আরেকটু সফল হতে চান, আপনি যদি আরেকটু আনন্দে থাকতে চান, আপনি যদি আরেকটু শান্তি পেতে চান, তাহলে সেই সুযোগ রয়েছে, সেই সম্ভাবনাও রয়েছে। আমরা গতকালকে যে আলোচনাটা শুরু করেছি সেটি হচ্ছে সুখ সহজ, সুখ প্রতিক্ষণ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সুখ পাওয়াটা আসলে খুবই সহজ একটি জিনিস, সুখ কোনো কঠিন কিছু নয়, এবং সব সময় সুখ খুঁজে নেওয়া সম্ভব। ইংরেজিতে আমি এটা নাম দিয়েছি হ্যাপিনেস উইদিন 24/7। তার মানে এই না যে আমি সবসময় সুখী হতে থাকবো, তার অর্থ হচ্ছে যে আমি চাইলে যে কোনো মুহূর্তে আমি সুখী হতে পারবো, যদি আমি জানি প্রথমত সুখ কি, যদি আমি জানি সুখ পেতে গেলে আমাকে কি কি করতে হবে, সেই কাজগুলো যদি আমি চর্চা করি, সেই কাজগুলো যদি আমি শিখে নেই, সেই কাজগুলো যদি আমার অবচেতন এবং অচেতন মনের মধ্যে ঢুকে যায়, তাহলে আমি চাইলেই সেখান থেকে যখন ইচ্ছে তখন সুখ তুলে আনতে পারবো এবং সুখী হতে পারবো। অনেক বড় একটা বিষয় বললাম না, যে সুখের পিছনে মানুষ ছুটছে। তো
তা আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা আজকে শুনছেন, কালকে শুনেননি, কালকের ভিডিওটা শুনে নেবেন। সেখানে আমরা আলোচনা করেছি সুখ না কোনগুলো আর সুখ আসলে কি। তাই জন্য আজকে আর আমি সেটা ইচ্ছা করেই আবার বলছি না, দেখে নেবেন। একদম সহজ করে বলতে গেলে সুখ হচ্ছে একটি অনুভূতি, যেমন দুঃখ একটি অনুভূতি, বা ইংরেজিতে ফিলিংস। কেমন? এবং এই ফিলিংস বা অনুভূতি সেটা সব সময়, শতভাগ সময় সেটা হচ্ছে আপনার চিন্তার ফসল। এই অনুভূতিটা হচ্ছে আপনার চিন্তার ফসল। এই অনুভূতির সাথে বাইরের যে ঘটনা দুর্ঘটনা তার তেমন একটা যোগাযোগ নেই। বাইরের ঘটনা দুর্ঘটনাটাকে সামনে রেখে আপনার মাইন্ড বা মস্তিষ্ক বা ব্রেইন বা আপনার মন বা আপনি যেভাবে ইনফরমেশনটা প্রসেস করছেন তার সাথে তৈরি হচ্ছে আপনার সুখের অনুভূতি বা দুঃখের অনুভূতি, বা স্ট্রেস বা অ্যাংজাইটি বা হ্যাপিনেস। আমরা আমাদের আগের আরেকটি আলোচনায় বলেছি যে ইভেন্ট প্লাস ইউর রেসপন্স ইকুয়াল আউটকামস অর রেজাল্ট। মানে ইভেন্ট যা কিছু হোক, আপনার রেসপন্সের উপর নির্ভর করবে রেজাল্টটা কী হবে, মানে আপনার অনুভূতিটা কী হবে। ঠিক আছে? তাহলে আবারও লিখে নেন কোথাও যে আপনার অনুভূতি, সুখ বা দুঃখ যেটাই হোক, আনন্দ বা বেদনা, সেটা হচ্ছে আপনার চিন্তার ফসল। ঠিক আছে? এবং আপনার চিন্তাটা দুই রকম। একটি হচ্ছে আপনি যেটা চিন্তা করেন সচেতনভাবে, আরেকটি হচ্ছে যেটা সব সময় হতে থাকে আপনার মাথার মধ্যে, প্রসেস চলতে থাকে। তার মানে আপনি যখন চিন্তা করেন তখন আপনি চিন্তক, আর যখন চিন্তা হতে থাকে তখন সেটা আপনি দেখতে পারেন, যদি আপনি আমাদের যে মেডিটেশনটা আছে চিন্তাকে দেখার সেটা করেন। তো আমরা যদি আমাদের চিন্তাটাকে বুঝতে চাই, আমরা যদি চিন্তার এই যে হচ্ছে এবং এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেটা যদি বুঝতে চাই, তাহলে আমাদেরকে এই চিন্তার যে টুলস, যে যন্ত্রটা দিয়ে আমরা চিন্তা করি তাকে বুঝতে হবে। এবং সেই যন্ত্রটা হচ্ছে আমাদের মস্তিষ্ক বা ব্রেন। আমরা গতকালকে বলেছিলাম, আগেও বলেছি, যে আপনার ঘাড়ের উপরে পৃথিবীর সবচেয়ে দামি কম্পিউটারটি বসানো আছে। সবচেয়ে দামি, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ব্যাপক একটা যন্ত্র আপনার দখলে আছে, যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যদি আপনি চান। যদি এই যন্ত্রটা আপনি সত্যিকার অর্থে খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার পক্ষে পৃথিবীতে অর্জন করার মতো অসম্ভব কিছুই হবে না। কেমন? তো সেই যে যন্ত্র ব্রেন, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, যে আপনাদের ব্রেনটা আসলে কি। কেমন? তো এই বিষয়টা খুব একটা সহজ নয়, তবে আমি চেষ্টা করছি রূপক দিয়ে, মেটাফোর দিয়ে, উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবার জন্যে। আপনারা বুঝে নিতে পারেন। চাইলে খুব সহজ করবার চেষ্টা করেছি আমি। কেমন? সো আমাদের ব্রেনটা কি, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। কেমন? তো আমাদের এই ব্রেনের তিনটা স্তর, এটা আমরা সবাই হয়তো জানি। একটা হচ্ছে চেতন, কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। চেতন, অবচেতন এবং অচেতন, এই তিনটা অংশ আছে এই ব্রেনটাকে। যদি আমি 100 ভাগ ধরি, তাহলে এই 100 ভাগের মধ্যে প্লাস মাইনাস, এখনো ব্রেন নিয়ে প্রচুর কাজ হওয়ার পরেও ব্রেন সম্পর্কে আমরা খুব কম জানি, সারা পৃথিবী খুব কম জানে। কিন্তু প্লাস মাইনাস করে জাস্ট বোঝার জন্যে এটা ধরে নেন যে আমাদের চেতনটা হচ্ছে 10%, এর বেশি কোনো অবস্থাতেই নয়। কেমন?
তার মধ্যে আমরা 3, 4, 5% ব্যবহার করি, বাকিটা ব্যবহার করতে পারি না। অবচেতন হচ্ছে 50 থেকে 60 ভাগ, আর অচেতন যেটা আনকনসিয়াস ডিপ সেটা হচ্ছে 30 থেকে 40 ভাগ। তো এই মিলিয়ে মোটামুটি একটা 100 ভাগের একটা হিসাব। যদি আমি সহজ করে বোঝার জন্য বলি তাহলে বলি যে মাত্র 5-7-10 ভাগ আমরা ব্যবহার করতে পারি, আমাদের অ্যাক্সেস আছে, বাকি 90 ভাগে আমাদের কোনো অ্যাক্সেস তেমন নেই, আমরা ব্যবহার করতে পারি না, তবে সেটা চলতে থাকে, ইট ওয়ার্কস। কীভাবে সেটা আমরা বলছি, কিন্তু এটা কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকে। এখন এই যে 3টা স্তর আমরা জাস্ট বোঝার জন্য যদি বলি যে চেতন স্তরটা হচ্ছে 10 ভাগ, এটা অনেকটা একটা জাহাজের সাথে যদি আমরা তুলনা করি আমাদের মস্তিষ্ক ব্রেনটাকে, তাহলে বুঝতে হবে যে এই 10 ভাগ হচ্ছে উপরের যে কেবিন, যেখানে সারেং বসে থাকে, চালক বসে থাকে, যে চারদিকে দেখে, আবহাওয়া দেখে, দিক নির্দেশনা তৈরি করে, কম্পাস দেখে, কেমন সেখান থেকে সে দেখে নিচে ডেকের মধ্যে যারা ক্রু আছে তাদেরকে বলে তুমি এটা করো, এটা করো, এটা করো, ডাইনে যাও, বাই যাও, স্পিড বাড়াও, স্পিড কমাও, কেমন। তো এটা হচ্ছে এই উপরের থেকে নিচের সাথে যোগাযোগ, অবচেতনের সাথে। অবচেতন কোনো অবস্থাতেই সরাসরি কিছু দেখতে পায় না, অবচেতন সরাসরি কিছু দেখতে পায় না। সে যা কিছু দেখে, যা কিছু শোনে, যা কিছু বোঝে, যা কিছু করে, সেটা চেতন থেকে তার মধ্যে যায়, তারপর সে চলতে থাকে, কেমন। এখন চেতন যদি তাকে বলে যে তুমি এখন 100 মাইল বেগে চালাও জাহাজটাকে, সে চালাবে যতক্ষণ না পর্যন্ত উপর থেকে আবার নির্দেশ আসবে যে না তুমি এবার স্পিডটা একটু কমাও, তুমি 50 মাইল স্পিডে চালাও। এখন উপরের সারেং যদি ঘুমিয়ে যায় আর জাহাজ যদি 100 মাইল গতিতে চলতে থাকে আর সামনে যদি একটা পাহাড় পড়ে, তাহলে জাহাজটা গিয়ে কিন্তু সেই পাহাড়ে ধাক্কা খাবে, কারণ নিচের নাবিকরা জানে না যে একটা পাহাড় সামনে পড়েছে। তারা জানে তাদের যে সারেং, যিনি ক্যাপ্টেন, তিনি বলেছেন 100 মাইল স্পিডে যেতে থাকে, যেটা টাইটানিকের ক্ষেত্রে হয়েছিল। টাইটানিকের গল্পটা আপনারা সবাই জানেন যে সারেং যে এতটুকু পাহাড় দেখেছিলেন, ভেবেছিলেন ছোট্ট একটা পাহাড়, তিনি সেটা পাশ দিয়ে চলে যাবেন, কিন্তু আসলে পাহাড়টা দেখা যাচ্ছে ছোট, কিন্তু ভেতরে ছিল অনেক বড়, এবং তারা পাশ কাটিয়ে যেতে পারেননি। এটা সেই সারেংয়ের নির্বুদ্ধিতা অথবা অভিজ্ঞতার অভাব অথবা অ্যারোগেন্স, হোয়াটএভার। তারপর তারা আঘাতপ্রাপ্ত হয় এবং সেই পাহাড়ের আঘাতেই কিন্তু টাইটানিকটা ভেঙে চলে যায়। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ব্রেন যদি হয় আমাদের জাহাজ, তাহলে আপনি হচ্ছে তার সারেং। আপনাকে নির্দেশ দেওয়া শিখতে হবে, আপনাকে চারদিক ইভালুয়েট করা শিখতে হবে, আপনাকে বুঝতে হবে যে সেই পাহাড়টা ছোট নাকি বড়, যাতে আপনার ভেতরের নাবিকরা বুঝতে পারে যে তাদের কি করতে হবে। আপনাকে সব সময় এই ইভালুয়েশন করতে হবে এবং জাগ্রত থাকতে হবে, সচেতন থাকতে হবে, কেমন। এটা গেল আমাদের চেতন মনের বিষয়। এবার আসি আমার অবচেতন, যেটা 30 থেকে 50% অবচেতন। অবচেতন হচ্ছে এই চেতনের ঠিক পরের স্তরটা, যেখানে এই নাবিকরা কাজ করছে, এবং এরা এই অবচেতন হচ্ছে আপনার পুরো শরীরটাকে চালাচ্ছে, আপনার কি দরকার, কীভাবে রিলেট করবে আপনার শরীর, কেমন, কোন কাজে কীভাবে, কোন কাজটা আপনি করতে চাচ্ছেন কীভাবে, বা আগে কি ইনস্ট্রাকশন দেওয়া ছিল, সেভাবে অবচেতন কাজগুলো করতে থাকে, ঠিক আছে। আমাদের অবচেতনের আরেকটি সহজ করে বোঝানোর জন্য, এটা হচ্ছে আপনার যে সাম্প্রতিক যে স্মৃতিগুলো আছে, যে অভিজ্ঞতা আছে, সেটা অবচেতন মনে রক্ষিত থাকে এবং সেইভাবেই আপনি সমস্ত কিছু প্রসেস করেন। এবার আসি আমরা অচেতন, যেটা আনকনসিয়াস মাইন্ড, কিন্তু বিরাট একটা অংশ, 40-50 ভাগ। এই আনকনসিয়াস মাইন্ড হচ্ছে আপনার জীবনের গুদামঘর, যেখানে আপনার জন্ম থেকে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে আপনার চারপাশে, তার সব কিছুর স্মৃতি
সব কিছুর ছবি, সব কিছুর সব শব্দ ওখানে জমা করা আছে। যদি মনোবিজ্ঞানীরা খুব ভালো বলে এটা, যদি আপনি আপনার ভেহিকেলটা তৈরি করতে পারেন, যে ওই গুদাম ঘরে গিয়ে ওই স্মৃতিটাকে তুলে আনার জন্য যে প্রসেস, যে পথ, যে কোথায় কোনটা রাখা আছে, সেটা যদি আপনি আবিষ্কার করতে পারেন, আপনি আপনার জীবনের সমস্ত স্মৃতি মনে করতে পারবেন। যারা খুব ভালো মনোবিজ্ঞানী, যারা খুব ভালো হিপনোথেরাপিস্ট, তারা কিন্তু কাজটা করতে পারে। আপনাকে সেখান থেকে নিয়ে গিয়ে আপনার সব কিছু বলে দিতে পারে, আপনি বলতে পারবেন আর কি। তার মানে যে গুদাম ঘরে যে স্মৃতিগুলো আছে সেগুলো রাখা আছে বিভিন্ন ফাইল ফোল্ডারে। তাকে অ্যাক্সেস করবার জন্য সেই ফাইল ফোল্ডারের সাথে যে কানেকশনটা আপনার অবচেতন দিয়ে চেতনের সাথে যদি করা যায়, তাহলে কিন্তু আপনি সেটা খুঁজে পাবেন। উল্টো দিকে চিন্তা করেন যে আপনার অনেকগুলো জিনিস এক জায়গায় রাখা আছে, কিন্তু আপনার সেটা কোনো গুছানো নেই, আপনি কিন্তু সেই জিনিসটা জানেন আপনার আছে, কিন্তু আপনি খুঁজে পাবেন না, কারণ কোথায় রেখেছেন আপনার মনে নেই, তাই না? ঠিক তেমনি অচেতন হচ্ছে আপনার গুদামঘর, যেখানে সব কিছু জমা করা আছে। একটা উদাহরণ দিই, যে আপনি হাঁটতে শিখেছেন 1-1.5-2 বছরের মধ্যে, কথা বলতে শিখেছেন 1 থেকে 3 বছরের মধ্যে, তারপরে আপনি নতুন করে শেখেন, কিন্তু আপনি এখন কথা বলতে পারেন, হাঁটতে পারেন, কেন? ওই যে আপনার গুদাম করে শেখাটা রয়ে গেছে। আপনার জীবনের যত অভিজ্ঞতা, যত শিক্ষা, যত জ্ঞান, সব ওই গুদাম করে রাখা আছে, এবং সেগুলো অটোমেটিকলি, অনেক কিছু অটোমেটিকলি আপনাকে চালাচ্ছে, কেমন? এখন সেই গুদাম ঘরে যদি কোনো ভূতের ভয় থাকে, খেয়াল করেন, তাহলে আপনার এখনো ভূতের ভয় লাগবে, যদিও আপনি জানেন যে আসলে ভূত বলে কিছু নেই। আমাদের কাজটা হচ্ছে যে বুঝে যে কিভাবে ব্রেনের এই বিভিন্ন জায়গায় আমরা যেতে পারি, কিভাবে কাজটা করা যায়, তার সহজ কিছু পদ্ধতি আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে আমাদের কাজ। আরো সহজ করে যদি বলতে চাই, আরো একটু সহজ করে, তাহলে আমরা যে প্রথমে বললাম যে আপনার মস্তিষ্ক বা ব্রেন হচ্ছে একটা সুপার কম্পিউটার, তাহলে আসলে আমরা কাজ করি এটাকে কম্পিউটারের সাথে তুলনা করি, যে কম্পিউটারের সাথে ব্রেনটা কিভাবে ম্যাচ করে, ঠিক আছে? তো এবার আমাদের যে কম্পিউটারের সাথে যদি আমরা ম্যাচ করি, তাহলে কি হচ্ছে, যে আমাদের কনসিয়াস মাইন্ড যেটা আছে সেটা কি, আমাদের ওয়েবক্যাম কোনটা, আমাদের মনিটর কোনটা, আমাদের স্পিকার কোনটা, আমাদের মাউস কোনটা, কিবোর্ড কোনটা, প্রিন্টার কোনটা, হ্যাঁ, এগুলোকে নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি, কম্পেয়ার করতে পারি, এবং এর প্রসেসটা কি, এবং সেই ফলাফলটা কীভাবে আমরা দেখতে পাই, সেইটা আমরা করতে পারি। প্রথমে আসি আমাদের হাত। আমাদের হাতের সাথে আপনার কম্পিউটারের যোগাযোগ হচ্ছে মাউস বা কিবোর্ড। আপনার হাত আর কম্পিউটারের মাউস কিবোর্ড একই কাজ করে, তাহলে ইনপুট ডিভাইস, কেমন? এবং তারা আপনি ইনস্ট্রাকশন অনুযায়ী মুভ করে কাজ করে। আমরা এটা একটা কিন্তু জাস্ট রূপও করতে পেরেছি। হ্যান্ড হচ্ছে মাউস বা কিবোর্ড, এটা বলতে পারি। আপনার চোখ, আপনার কম্পিউটারের ওয়েবক্যাম, যে একটা ছবি দেখে, ভেতরে যায়, প্রসেস করে সে একটা রেজাল্ট দেয় যে কী ছবি সে দেখবে, কেমন? সো আপনার চোখ হচ্ছে কম্পিউটারের ওয়েবক্যামের মতো, ঠিক আছে? আপনার কান হচ্ছে মাইক্রোফোন যেরকম কম্পিউটারে শুনে ভিতরে রেকর্ড করতে পারে, আপনার কান শুনে আপনার মাথার মধ্যে এটা রেকর্ড করতে পারে, এমনকি এটা প্রসেস করে। সবগুলো কাজ সিমেন্টাসলি হয়, কিন্তু জাস্ট বোঝার জন্য। আপনার চেহারাটা হচ্ছে কম্পিউটারের মনিটরের মতো, যে ভেতরে কি কি হচ্ছে সেটা কোথায় দেখা যায়? মনিটর দেখা যায়। আপনার ভেতরে কি কি হচ্ছে সেটা আপনার চেহারা দেখা যায়। আপনি আনন্দিত আছেন নাকি দুঃখিত আছেন, উচ্ছ্বসিত আছেন নাকি আবেগতাড়িত আছেন, সেটা আপনার চেহারা দেখলে যে কেউ বলতে পারে, বুঝতে পারে, বলার থেকে বুঝতে পারে। তো আপনার চেহারা, আপনার মুখ, যেটাতে আপনি কথা বলেন, সেটা হচ্ছে স্পিকার। কম্পিউটারের স্পিকারের মতো, কম্পিউটারের স্পিকার দিয়ে কথা বলে, আপনি মুখ দিয়ে কথা বলেন, ঠিক আছে? এবার আসি আমাদের এই যে 3টে স্তর, তার সাথে কম্পিউটারের কি যোগাযোগ, ঠিক আছে? অবচেতন যেটা, সেটা হচ্ছে র্যাম, যেখানে
অল্প সময়ের যে স্মৃতিগুলো সেগুলো রক্ষিত থাকে, এখনই প্রসেস করার জন্য যে দরকার সেই জায়গাটা হচ্ছে র্যাম, যেখানে যেটার সাথে আপনার অচেতন বা সিপিইউ যুক্ত থাকে, আপনার হার্ড ড্রাইভ যুক্ত থাকে। তো আপনার অবচেতন হচ্ছে আপনার র্যামের মতো করে কাজ করে, ঠিক আছে? এবং এই র্যামটাকে আমরা ব্রেনের সাথে তুলনা করছি। আপনার ব্রেনটা হচ্ছে ব্রেনের যে প্রথম স্তর, এটা হচ্ছে র্যাম, যেখানে স্বল্পমেয়াদী ডাটাগুলো থাকে, প্রসেস করে একটা রেজাল্টে আমরা জীবনযাপন করি, ঠিক আছে? এটাকে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলতে পারি। আমাদের হার্ট, যে আমাদের সারা শরীরের ভিতরের পুরো মেকানিজমটা চালাচ্ছে, সেটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেমন সেটা হচ্ছে আপনার হার্ট। সে পুরো ভেতরের পুরো জিনিসগুলোকে চালাচ্ছে এবং যা যা করণীয়, যেখানে যে সংবাদগুলো পাঠানো দরকার, যেখানে যে কেমিক্যালগুলো পাঠানো দরকার, সেগুলো সে করছে সিপিইউ। এবং মাদারবোর্ড যেটা, যেখানে সমস্ত কানেকশনগুলো আছে, সেটা হচ্ছে আসলে আপনার নার্ভাস সিস্টেম। আপনার নার্ভাস সিস্টেম আর কম্পিউটারের মাদারবোর্ড হচ্ছে একই রকম, সব কানেক্টেড, ইন্টারকানেক্টেড, কেমন? এবং সেটা মাদারবোর্ড দিয়ে হয়, আপনার নার্ভাস সিস্টেম দিয়ে হয়। আর অচেতন হচ্ছে আপনার হার্ড ডিস্ক, যেখানে সমস্ত কিছু ডাটা রয়ে গেছে। আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কারো হার্ড ডিস্ক যদি ফেল করে, তাহলে টেকনিশিয়ান আছে যারা সেখানে গিয়ে সেই হার্ড ডিস্ক থেকে ডাটা তুলে আনতে পারে, এমনকি ডিলিটেড ডাটা সেটাও নাকি সেখানে থেকে যায়। ততক্ষণ পর্যন্ত থাকে, খুব মজার একটা তথ্য, যে হার্ড ডিস্কের ডিলিটেড ডাটাও হার্ড ডিস্কে থেকে যায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার উপরে অন্য কোনো ডাটা লিখা না হয়। তার মানে আপনার কোনো হার্ড ডিস্ক যদি ক্র্যাশ করে আর আপনি তার উপর আর কিচ্ছু না করেন, তাহলে ল্যাবরেটরিতে নিয়ে গেলে এটা থেকে আসলে সমস্ত ডাটা রিকভার করা সম্ভব। যদি আপনি নতুন ডাটা এটার উপর দিয়ে ফেলেন, তাহলে হয়তো সম্ভব না, যতটুকু আমি জানি সেখান থেকে। কেমন? তো এই যে আপনার হার্ড ডিস্ক, এখানে কি থাকে? আপনার ব্রেনের হার্ড ডিস্ক বা অচেতন, জন্ম থেকে আজ পর্যন্ত পাওয়া সমস্ত শিক্ষা, সমস্ত বিশ্বাস, সমস্ত আনন্দ, সমস্ত বেদনা, সমস্ত অভিজ্ঞতা, হ্যাঁ, সমস্ত আপনি যে কাজগুলো করেন সব শেখা, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার অনুভূতির ভাষা, সমস্ত কিছু এই হার্ড ডিস্কে রয়ে গেছে। এবং আপনি সরাসরি অ্যাক্সেস করতে পারছেন না, কিন্তু সে তার কাজ করছে, সে তার মতো কাজ করে যাচ্ছে। কেমন? রাত্রে হলে সে ঘুমাচ্ছে, দিনের বেলা জেগে আছে, আমি কথা বললে সে কথার অর্থ করছে, ভালো বললে সে খুশি হচ্ছে, খারাপ বললে সে রাগ করছে, চোখে যা দেখতে পাচ্ছে সেটা সুন্দর হলে সে আনন্দিত হচ্ছে, বিভৎস হলে ভয় পাচ্ছে। সব কিন্তু আপনার ওই হার্ড ডিস্কের কারণে। কি আছে ওখানে, কি ডাটা ইনফরমেশন ওখানে আছে, কেমন? এবং এই হার্ড ডিস্কটাকে আমরা আপনার আনকনসিয়াস মাইন্ড বলতে পারি বা অচেতন মাইন্ড বলতে পারি। এবার আসি আমাদের মাসেলস। মাসেলস আছে এখানে, এটা আসলে বাস, কম্পিউটারের বাসের সাথে আমরা তুলনা করতে পারি, কেমন? যেখানে ডাটা ট্রান্সফার করা হয়, হ্যাঁ, বিভিন্ন বাসের বিভিন্ন রকম কাজ সেই কাজটা করে। আর আপনার স্ক্রিন হচ্ছে কম্পিউটারের কেস, যা আপনাকে প্রোটেক্ট করে, কেমন? এটা হচ্ছে স্ক্রিনের কাজ। এবং আমরা দেখেন, খেয়াল করেন যে মোটামুটি মিলে গেছে, কিন্তু একদম 100% বলা গেল না, কিন্তু মোটামুটি একটা কম্পিউটারের সাথে তুলনা কিন্তু আপনাকে করা গেল। শুধু এখানে একটা গুড নিউজ দিয়ে রাখি, যেটা সত্যিকার অর্থে একটা গুড নিউজ। আমি একটা ব্যাড নিউজ দেবো, আসলে একটা গুড নিউজটা আগে দিচ্ছি। শুভ সংবাদ হচ্ছে যে আপনি যে কম্পিউটারটার মালিক, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা এখনো সেই রকম একটি কম্পিউটার তৈরি করতে পারেন। আপনার কম্পিউটার মাচ বিগার, much sophisticated, much more efficient, much more talented, and it has so much more that we don't know. And you own it. You have absolute right to use it. Okay, এটা হচ্ছে গুড নিউজ। এবং যদি একটুখানি বুঝবার জন্য বলি যে কি পরিমাণ ডাটা আপনি প্রসেস করেছেন, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, তার নাম্বারটা আমি একটু পরে বলছি। 225 মিলিয়ন বিলিয়ন ইন্টারাকশন হয়েছে
225 মিলিয়ন বিলিয়ন ইন্টারাকশন হয়েছে আপনার এই কম্পিউটার হয় সাধারণত। কেমন? এবং এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 1 ট্রিলিয়ন প্লাস এইগুলোতে কাজ করে, এই আপনার তথ্য বহন করে, তথ্য আদান প্রদান করে, কানেকশন করে, ইত্যাদি ইত্যাদি। ব্যাড নিউজটা দিচ্ছি, অশুভ সংবাদ, সেই কম্পিউটারের সাথে ইউজ দ্যাট কম্পিউটার, কিন্তু জন্ম সূত্রে আপনি যে কম্পিউটারটার মালিক তার কোনো ম্যানুয়াল আপনার কাছে নেই। দ্বিতীয় যে বিষয়টা এখানে বোঝা দরকার, যে আপনার কম্পিউটারে আপনি সিদ্ধান্ত নেবেন কোন কোন সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করবেন, কোন কোন অ্যাপগুলো আপনি ইনস্টল করবেন, ঠিক আছে? কিন্তু যেটা আপনি যে কম্পিউটারের মালিক জন্মসূত্রে, সেখানে কিন্তু সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করেননি বেশিরভাগ, সেটা আপনার আশপাশের মানুষ বলেছে, আস্তে আস্তে সেখানে একটা অ্যাপ তৈরি হয়েছে, প্রসেস তৈরি হয়েছে, শিক্ষা তৈরি হয়েছে। যে ভাষাটা আপনি শিখেছেন এটা আপনি শেখেননি, এটা আপনাকে দেওয়া হয়েছে, আপনার আশপাশের মানুষ বলেছে, আপনার কম্পিউটার পিক আপ করেছে। কেমন? মাঝে মাঝে এখন আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট বা স্যামসাং অ্যাসিস্ট্যান্ট শুনতে পাই, তো ওরা বলে যে তুমি আমাদের সাথে কয়েকদিন কথা বলো, তাহলে আমরা শিখে যাব তোমার প্যাটার্নটা কি, তখন আমরা আরো বেশি তোমার জন্য কাজ করতে পারবো। ঠিক আছে? গুগল অ্যাসিস্ট্যান্ট যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে গুগল অ্যাসিস্ট্যান্ট বলছে যে তোমার ভয়েসটা আমাকে শেখাও, তোমার কমান্ডটা আমাকে বলো, পরের বার তুমি যখন বলবো আমি তোমার কাজটা করে দেবো। সেটা কিন্তু এই যে আগে আপনি তাকে শেখাবেন, তারপর সে অনুযায়ী সে কাজ করবে। ঠিক আছে? তো এখন আমাদের বুঝতে হবে যে আপনার এই কম্পিউটারে যা যা ইনস্টল হয়েছে টিল টুডে, তা কোনটা কোনটা আপনার জন্য ভালো আর কোনটা কোনটা আপনার জন্য হার্মফুল অথবা কম ভালো, বা আপনার বা আপনার বদল করা দরকার, এই প্রসেসটা আপনাকে পিছিয়ে রাখছে। একটা উদাহরণ দিই, যে ছোটবেলায় বলা হয়েছে যে যে টাকা গাছে ধরে না। আপনার কম্পিউটার সেটা গ্রহণ করেছে এবং ভেবে নিয়েছে যে টাকা তো গাছে ধরে না, মানে তো টাকা পাওয়া সহজ না, টাকা ইনকাম করা সহজ না। আপনি জানেন বা না জানেন, চান বা না চান, বোঝেন বা না বোঝেন, আপনার বিশ্বাসে আছে যে আপনি টাকা অর্জন করা, কামাই করা সহজ না, সুতরাং আপনি কখনো চেষ্টাই করবেন না টাকা, যদি সেটা থেকে থাকে আপনার কম্পিউটার। অথবা ভয়, এটা করো না, ওটা করো না, বাইরে যেও না, ছেলে ধরা ধরে নিয়ে যাবে, পড়ে যাবা। এই যে বিভিন্ন কাজ করতে গেলে যে আপনাকে থামিয়ে দেওয়া হয়েছিল ছোটবেলায়, যদি বলছি, তাহলে আজকেও আপনি নতুন কিছু করতে গেলে, নতুন কিছু ভাবতে গেলে, নতুন কিছু চাইতে গেলে আপনার অবচেতন অচেতন থেকে একটা ভয় আপনাকে আটকে রাখবে। সুতরাং আমাদের জানতে হবে, বুঝতে হবে যে এরকম কি কি আছে আমার মাথার ভেতরে যেটা আমাকে আটকে রেখেছে, আমাকে সামনের দিকে যেতে দিচ্ছে না, আমাকে কন্টিনিউয়াস একটা ভয়ের মধ্যে রেখেছে, কন্টিনিউয়াস একটা হতাশার মধ্যে রেখেছে, কন্টিনিউয়াস একটা অ্যাংজাইটির মধ্যে রেখেছে, কন্টিনিউয়াস একটা স্ট্রেসের মধ্যে রেখেছে। কি কি সেগুলো যা আমার মাথার ভিতরে আছে আমি জানি না। কি করব আমি সেগুলো নিয়ে, কি করে ঠিক করব? পদ্ধতি আছে। ওই যে বলেছিলাম একটু আগে যে আপনার অচেতন এবং অবচেতন মনে যা কিছু ইনস্টল করা আছে তা যদি ডিলিট আমরা করতে নাও পারি, which is সম্ভব না, তার উপরে আমরা অন্য নতুন সফটওয়্যার, নতুন অ্যাপ, নতুন কিছু ইনস্টল করে ফেললেই প্রসেস বদলে যাবে। আমার স্যামসাং ফোনে ডিফল্ট হচ্ছে ব্রিক্সবি। এক্সাম্পল হচ্ছে, যারা স্যামসাং ফোন আছে তারা জানে, আমি যা কিছু করি সে ব্রিক্সবিতে চলে যায়, অথচ আমি ব্রিক্সবি চাই না। তখন আমি কি করেছি, আমি অন্য একটা অ্যাপ ডাউনলোড করেছি, যে আমি আমার স্যামসাং ফোনের ভয়েস দিলে সেটা এখন আর ব্রিক্সবিতে যায় না, এখন ওটা আমার ওই ওয়ান ক্যামেরাতে চলে যায়। আই ওভাররাইট দ্য ফ্যাক্টরি ইনস্টলড প্রসেস।
কারণ আমি বীজ চাচ্ছিলাম না, আমি স্যামসাংয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম না, আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম। এই জন্য দেখবেন যে আমার প্রথম দিকের ভিডিওগুলোর সাউন্ড খুব ভালো হচ্ছিল না, কারণ আমি কথা বললেই সে বিপরীতে চলে যাচ্ছে। তো আপনি কিন্তু আপনার সফটওয়্যারগুলো কিছুই ডিলিট করতে পারবো না আমরা। ইভেন কোনো ব্যাড হ্যাবিট যদি আপনার থাকে সেটাও আমরা ডিলিট করতে পারবো না। আমরা সেটার উপরে নতুন আরেকটা ওভাররাইড করতে পারবো। আর ওভাররাইড করলে সেটা যেহেতু আর কাজ করবে না, ইনএফেক্টিভ হয়ে যাবে, নতুনটা কাজ করবে, আপনি কিন্তু এগিয়ে যাবেন। কেমন? তো সেই জায়গাটা আমাদের সুযোগটা আছে। খুব সহজ একদিনে হয়ে যাবে না। আপনি যেরকম একদিনে আজকের জায়গায় এসে পৌঁছান নাই, একদিনে আপনি আপনার সবকিছু ঠিক করে ফেলতে পারবেন না, কিন্তু একটু একটু করে আপনি অনেক দূর ঠিক করতে পারবেন এবং আরো অনেক সুন্দর একটা জীবনযাপন করতে পারবেন যদি আপনি ব্রেনটা ঠিক করেন। তাহলে আমাদের মূল কাজটি হওয়া উচিত, যদি আমরা সুখ চাই, যদি আমরা শান্তি চাই, যদি আমরা আর স্ট্রেস ফিল করতে না চাই, অ্যাংজাইটি ফিল করতে না চাই, তাহলে আমাদের শিখতে হবে। যদি আমরা সফলতা চাই, যদি আমরা নিয়মানুবর্তিক হতে চাই, ডিসিপ্লিন হতে চাই, তাহলে আমাদের শিখতে হবে কিভাবে আমরা আমাদের এই শক্তিশালী ব্রেনটাকে ব্যবহার করব। আপনি আপনার ব্রেনটা ব্যবহার করবেন, আপনার ব্রেন আপনার কথা মতো কাজ করবে। যখন আপনি বলবেন যে এখন কাজ করার দরকার নেই, তখন সে চুপচাপ থাকবে। এখানে একটি কথা বলার দরকার, যেটা হলো যে আমাদের শরীরে যে পরিমাণ এনার্জি আমরা খরচ করি সারাদিন বিভিন্ন কাজে, তার 25% বেশি এনার্জি খরচ হয় আমাদের ব্রেনে। এবং কেন সে কন্টিনিউয়াস চলতে থাকে? দেখবেন যে আপনার ফোনে যদি অনেকগুলো অ্যাপ থাকে আর আপনার যদি মোবাইল ডাটা কেনা থাকে, দেখবেন যে আপনি সারাদিন ফেসবুক কিছুই করেন নাই বা হোয়াটসঅ্যাপ কিছুই করেন নাই, দেখবেন যে ডাটা শেষ হয়ে গেছে, বিকজ ইটস কন্টিনিউয়াস রানিং মানে ইট ইউজ এনার্জি। কেমন? তো যার ফোনে যত অ্যাপ কম বা অ্যাপ যত না চলে, তার ফোন ততক্ষণ বেশি থাকে, টিকে থাকে। তেমনি আপনার ব্রেন যত বেশি চলছে, তত আপনার এনার্জি কিন্তু কমে যাচ্ছে। আপনার যদি দুর্বল লাগে, আপনার যদি অসুস্থ লাগে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ব্রেন অনেক বেশি কাজ করছে, যেটা হয়তো দরকার নেই, আপনি কিন্তু ইউজ করছেন না। এবং সত্যিকার অর্থে যদি আমি আমাকে দিয়ে বিচার করি, যে আমি সারাদিনে সত্যিকার অর্থে আমি ব্রেন ব্যবহার করি মনে হয় 2-3 থেকে 3 ভাগ সময়, বাকিটা এটা একলাই চলে। ইভেন আমি যখন টিভি দেখি তখন আমি ব্রেন ব্যবহার করি না, তাকাই থাকি, টিভি হচ্ছে যাচ্ছে, চ্যানেল চেঞ্জ করছি, কোনো কিছু দেখছি না। আসলে আমি তাকিয়ে থাকা আর দেখার মধ্যে পার্থক্য আছে। শোনা এবং অ্যাক্টিভ লিসনিং এর মধ্যে পার্থক্য আছে, যে শুনে আমি বুঝবো আর জাস্ট শুনবো। কেমন? তো যখনই আমার ফোকাস থাকবে না আমার শোনা বা দেখায় বা আমার কাজ করায়, তখন সেটা আসলে অটোমেটিক হচ্ছে, কিন্তু আমি করছি না, এবং সেটাতে কোনো ফলও আমার মতো হচ্ছে না, কারণ এটা আমার ইচ্ছা, আমি যেখানে যেতে সেখানে যাচ্ছি না। তো ঠিক আছে, আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকটা মানুষের আরেকটু জানা ব্রেনটা সম্পর্কে, শরীরটা সম্পর্কে, আরেকটু শেখার চেষ্টা করা যে কিভাবে আমরা এটা ব্যবহার করব। সাথে আরেকটা জিনিস করতে হবে, এই ব্রেনে যত ভাইরাস ঢুকে আছে, ইনস্টল হয়েছে, সেটা নিউট্রালাইজড করতে হবে অথবা ডিলিট করতে হবে। তা না হলে কিন্তু আপনার কোনো ভালো কাজ টিকবে না। আমাদের কম্পিউটার যখন ভাইরাস অ্যাটাক হয়, দেখবেন সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে বা সমস্ত কিছু কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, কিছু আপনি খুঁজে পাচ্ছেন না, তাই না? চিন্তা করেন যে এইরকম দামি একটা কম্পিউটার যদি ভাইরাস ঢুকে থাকে বা কোনো একটা ব্যাড সফটওয়্যার যদি ইনস্টল করা থাকে, যে সব জায়গায় আপনাকে নেগেটিভ করে ফেলতেছে, তাহলে আপনার দায়িত্ব নিয়ে সচেতনভাবে খুঁজতে হবে পথ, কি করে এই ব্রেনটাকে ভাইরাস মুক্ত করা যায়। একটা উদাহরণ দেই, আপনার নিজের সাথে নিজে একটু কথা বলে নেবেন। আপনি যখন ফেসবুক দেখেন বা টেলিভিশন দেখেন বা খবরের কাগজ পড়েন বা আশেপাশে কি হচ্ছে তার তথ্য জানেন, কোনটা প্রথমে আপনার কাছে
মানে আপনার ইয়েতে চলে আসে, ফোকাসে, পজিটিভটা নাকি নেগেটিভটা? নিজেকে প্রশ্ন করেন। যে ফেসবুকে আপনি যা কিছু দেখছেন, পজিটিভটা বেশি আপনার নজর যাচ্ছে না নেগেটিভটা দিকে নজর যাচ্ছে? খবরে আপনি যা কিছু দেখছেন, আপনি পজিটিভটা দেখছেন না নেগেটিভটা দেখছেন? কোন খবরগুলো, কোন ছবিগুলো আপনাকে বেশি আলোকিত করছে? তা দিয়ে আপনি একটা আইডিয়া করতে পারেন যে আপনার ব্রেনে কোন ধরনের সফটওয়্যার ইনস্টল করা আছে, পজিটিভ নাকি নেগেটিভ। আপনি আপনাকে প্রশ্ন করতে পারেন কত সহজে আপনার স্ট্রেস আউট হয়ে যায়, কতটা অ্যাংজাইটি আছে আপনার মধ্যে। আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার অ্যাংজাইটি লেভেল নিয়ে আপনি আপনাকে প্রশ্ন করেন যে কতটা অ্যাংজাইটি আপনার আছে। চাইলে আমাদের কাছে টেমপ্লেট আছে, আমরা দিতে পারি। আপনি আপনার অ্যাংজাইটি লেভেল মাপতে চাইলে নিজে নিজে আমাদের কাছে টেমপ্লেট আছে, আমরা দিয়ে দেবো। আপনার স্ট্রেস লেভেল মাপতে চাইলে আমাদের কাছে টেমপ্লেট আছে, আমরা দিয়ে দেবো। আপনার ফিয়ার কি কি আছে, ভয় কি কি আছে জানতে চাইলে আমরা আপনাকে দেবো। আপনি জানেন সব উত্তর, আপনার সমস্ত উত্তর আপনার কাছে আছে। আপনাকে শুধু ঠান্ডা মাথায় বসে ফোকাস হয়ে দেখতে হবে যে উত্তরগুলো করি। ওই যে বললাম যে রক্ষিত আছে আপনার সাবকনশিয়াস মাইন্ডে, অথবা আপনাকে ফোকাস করলে আপনি খুঁজে পাবেন। তো আপনাদেরকে খুঁজে বের করতে আপনি আগে চিন্তা করেন যে আপনি পজিটিভ না নেগেটিভ। পজিটিভ হলে আপনি কেন পজিটিভ, নেগেটিভ হলে আপনি কেন নেগেটিভ, কোন কোন বিষয়ে আপনি পজিটিভ, কোন কোন বিষয়ে আপনি নেগেটিভ। যারা করোনাকে নিয়ে ভয় পাচ্ছেন এবং খুব মনে হচ্ছে যে জীবনটা বুঝি শেষ হয়ে গেল, তারা বেশি নেগেটিভ, কম পজিটিভ। কারণ করোনা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। করোনা একটা রোগ, কি কি হলে সেটা হয় আমরা জানি, কি করে নিজেকে রক্ষা করতে হয় সেটাও আমরা জানি। যদি আমরা রক্ষা করার সমস্ত কাজগুলো করি, তাহলে কেন আমি ভয় পাবো? তারপরে কিছু জিনিস ঘটবে, সেটা ঠিক আছে, যখন ঘটবে তখন আমি সেটা নিয়ে কি করা যায় দেখবো। আমার করোনা হলে আমি কি করবো, তখন আমি একটা প্ল্যান এখন করে রাখবো, তখন আমি সেই প্ল্যানটা এক্সিকিউট করবো। কিন্তু ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমার ভয় পেলে করোনা হওয়া না হওয়ার সাথে আমার ভয়ের কোনো যোগাযোগ নেই। করোনা পরবর্তী সময় আমাদের জীবনটা কেমন হবে সেটা নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই, আমি পরিকল্পনা করতে পারি। কারণ আসলে পৃথিবীর কেউ জানে না, সমস্ত বিজ্ঞানী, সমস্ত যারা ভাইরাস নিয়ে কাজ করে, যারা এপিডেমিক নিয়ে কাজ করে, যারা সমাজ বিজ্ঞান নিয়ে কাজ করে, যারা অর্থনীতি নিয়ে কাজ করে, পৃথিবীর কেউ জানে না করোনা পরবর্তী পৃথিবী কেমন হবে। অনুমান করতে পারে, প্রজেকশন করতে পারে, মডেল তৈরি করতে পারে, কিন্তু সেই মডেলও ঠিক থাকে না। আমরা যদি এখন আমেরিকার যে করোনা মডেলটা চিন্তা করি, বলা হচ্ছিল যে 1.2 মিলিয়ন থেকে 2 বিলিয়ন পিপল মারা যাবে 15 দিন আগে ঘটনা। সেটা অ্যাডজাস্টেড হয়ে 60,000 এ নেমে এসছে। অনলি ফর 10 days ইট হ্যাপেন্ড। এবং প্রতিদিনই বদলাচ্ছে, কারণ হচ্ছে প্রতিদিন ইনপুট চেঞ্জ হচ্ছে, মানুষের ব্যবহার চেঞ্জ হচ্ছে, এই মানুষের কি কাজ করছে সেটা চেঞ্জ হচ্ছে। নিউ ইয়র্ক এখন প্লাটোতে চলে আসছে। কেন প্লাটোতে চলে আসছে? কারণ তারা সোশ্যাল ডিস্টেন্সিং বা আইসোলেশনটা অনেক ভালো মানছে এখন। এই জন্য তারা আবার ইকোনমি খুলতে ভয় পাচ্ছে, কারণ হচ্ছে খুললে আবার যদি ছড়িয়ে যায়। তার মানে হচ্ছে যে আমরা অনেক রকমের প্রজেকশন করতে পারবো, প্ল্যানিং করতে পারবো, আমরা অনেক রকমের আইডিয়া অ্যাজাম্পশন করতে পারবো। সত্যিকার অর্থে পৃথিবীর কেউ জানে না ভবিষ্যৎ কিরকম হবে, নট করোনা, নাথিং। তো যে ভবিষ্যৎ আমরা জানি না কেমন হবে, তাহলে সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। তাহলে আমি ভয়টা কেন পাবো? ভালো হওয়ার কথা চিন্তা করে ভালো কেন লাগবে না? এমন হতে পারে যে করোনার এই যে বিষয়টা, এটা আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা হতে পারে। একটা উদাহরণ দিই কিভাবে হতে পারে। আপনি আমার কথা শুনে খুব আপনার কাছে ভালো লাগলো, আপনি আজকে থেকে ঠিক করলেন যে আমি আমার ব্রেনটা কি করে কাজ করে আমি শিখবো। আমি আজকে থেকে শিখবো কি করে যখন তখন শান্তি কিভাবে পেতে হয়। আমি আজকে থেকে শিখবো কি করে প্ল্যান করে চলতে হয়। আমি আজ থেকে শিখবো যে আমার এই যে ব্রেন এত পাওয়ারফুল একটা যন্ত্র, এটা কিভাবে আমি ভালো ব্যবহার করবো, আমি আজকে থেকে শিখবো। শিখে আপনি করোনা পরবর্তী জীবনে একটা বড় কিছু হয়ে গেল। তখন আপনি বলতে পারবেন যে আমার জীবনে করোনা এসেছিল একটা শুভ সংবাদ।
হতেই পারে, হতেই পারে। কারণ হবে যে না তার তো কোনো গ্যারান্টি নেই, হবে যে তার কোনো গ্যারান্টি নেই, হবে না যে তার কোনো গ্যারান্টি নেই। আপনি জীবনের যে কোনো মুহূর্তে, এখন সহ যে কোনো মুহূর্তে চিন্তা করে নিজেকে নিয়ে অনেক বড় কিছু ভাবতে পারেন, নিজেকে নিয়ে অনেক সুন্দর একটা সময় তৈরি করতে পারেন, নিজেকে অনেক চৌকস করে তুলতে পারেন এবং আরো অনেক ভালো থাকতে পারেন। সিদ্ধান্ত তো আপনার। মনে আছে বলেছিলাম আজকের দিন হচ্ছে আপনার জীবনের বাকি জীবনের প্রথম দিন, এবং আপনার ক্ষমতা আছে চিন্তা করবার, হ্যাবিট দরকার, অভ্যাস দরকার, সেটা তৈরি করবার। আপনি জানেন কিভাবে নতুন অভ্যাস তৈরি করতে হয়। আমরা আপনাকে বলেছি কোন একটা জিনিস যদি আপনি বারবার করেন, 21 দিন পর পর করেন, সেটা আপনার অভ্যাস হয়ে যাবে। আপনার অভ্যাস যদি এখন হয় যে রাত আপনি 1টার আগে ঘুমান না, কিন্তু আপনি ঠিক করলেন যে না আমি ভোরবেলা উঠবো, আমি 11টার সময় ঘুমাবো। কালকে থেকে আপনি 11টার সময় শুচ্ছেন, ঘুম আসছে না, পরের দিন শুচ্ছেন, একটা পর্যায়ে গিয়ে আপনার শরীর বলবে হ্যাঁ রে ভাই, আমার মালিক আমাকে 11টায় ঘুমাতে বলছে। You can do that. That means আপনি একটা নতুন হ্যাবিট ইনস্টল করলেন আপনার উপর, এবং তখন আপনি ভোরবেলা উঠতে পারবেন, যত 7টায় হোক 6টায় হোক, যার যে অভ্যাস। আমি যে একটা উদাহরণ দেব, আপনি চাইলে করতে পারেন না এমন তো কোনো কাজ নেই, তাই না? এবং আপনি ব্যবহার করছেন কাকে? আপনার ঘাড়ের উপর বসানো পৃথিবীর সবচেয়ে দামি কম্পিউটারটা ব্যবহার করে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? এবং এই যে আপনি আমার কথা শুনছেন, এই কথাগুলো কিন্তু কিছু আপনার ভালো লাগছে, কিছু হয়তো ভালো লাগছে না, ডিপেন্ড করে আপনার ফোকাস লেভেলটা কোথায়। যদি ভালো লাগে, যদি ফোকাসটা থাকে আমার কথার উপরে, এটাও কিন্তু আপনার অবচেতন এবং অচেতন মনের মধ্যে ছাপ ফেলবে। আপনি যদি আমার এই ভিডিওটা পরপর 10 বার দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 10 বার দেখার পরের আপনি আর 10 বার দেখার আগের আপনার মধ্যে একটা ফারাক থাকবে। তো আমাদের যে কাজটা শিখতে হবে যে কিভাবে আমরা আমাদের ব্রেনটাকে আমি ব্যবহার করতে পারি, আমার ব্রেনকে আমি ব্যবহার করবো, ও একলা কিছু করবে না। তাহলে একটা ঘটনা ঘটবে, একটু আগে যে বললাম যে আপনার অনেক এনার্জি বেঁচে যাবে। চিন্তা করেন যে আপনার এনার্জি এখন যা আছে তার থেকে যদি 20% বেড়ে যায়, তার মানে ব্রেন তো 25% প্লাস এনার্জি খরচ করে এখন সারাদিনে, কিন্তু সে কিন্তু অটোমেটিক যেতে অ্যাপ চালু আছে সেগুলো করে, কিন্তু সে যদি বেড়ে যায় তাহলে আপনার এনার্জি বেড়ে যাবে, তখন আপনি এমনিতেই 20% বেশি প্রোডাক্টিভ হয়ে যাবেন। কেমন? খুব মজার একটা বিষয়। তো সেই জায়গাটা মাথায় রেখে, এবং আপনাদের এই জায়গাটায় আমার সাথে অবশ্যই একমত হতে হবে যে ব্রেন হচ্ছে একটা টুলস, আর আপনি হচ্ছেন সেই টুলের মালিক। কেমন? যেটা হচ্ছে আপনার চেতনা, অ্যাওয়ারনেস। আপনি যতক্ষণ এটা অ্যাওয়ার না হবেন যে আপনি অ্যাওয়ারনেস এবং আপনার ব্রেন টুল, এবং আপনি এটা এই দুটো যে আলাদা, এটা বোঝার চেষ্টা না করবেন, সেই প্র্যাকটিসটা না করবেন, যেটা আমাদের আগের ক্লাসগুলোতে আমরা যে মেডিটেশন করেছি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবং এই টুলস এবং আপনার অ্যাওয়ারনেস মিলে হচ্ছে হিউম্যান মাইন্ড। কেমন? এই দুটো মিলে হচ্ছে হিউম্যান মাইন্ড। এবং এই মাথার ভেতরে কন্টিনিউয়াস বিভিন্ন রকমের কথাবার্তা হতে থাকে। কোন একটা জিনিস আপনি শুনলেন, সেটা প্রথমে আপনার মাথা ঠিক করবে এটা সত্য নাকি মিথ্যা, তারপরে এটা জাজমেন্টাল হবে, তারপরে সেটার একটা নিজের একটা বক্তব্য দেবে সেই সম্পর্কে, হ্যাঁ, এবং সেটার কোন অংশটুকু সে বিশ্বাস করবে সেটা সে ঠিক করবে, হ্যাঁ, সে রিয়েক্টটা কিভাবে করবে সেটা সে ঠিক করবে। তো এগুলো অটোমেটিক হতে থাকে, এটা তথ্য আসার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক হতে থাকে। আমার টাইমলাইন দেখলে আপনি খেয়াল করবেন যে গত 4-5 দিন আগ পর্যন্ত আই ওয়াজ ফলোইং যে বাংলাদেশে কতজন টেস্ট হয়েছে, কতজন আক্রান্ত হয়েছে, একটা গ্রাফ। গত 3 দিন ধরে আমি এটা করছি না, কেন? ডিপ্রেসিং, বাড়ছে। যত আমাদের পরীক্ষা বাড়ছে তত আমাদের রোগীর সংখ্যা বাড়ছে। আমি চিন্তা করে দেখলাম যে এটা জানা না জানাতে আমার আসলে তেমন কোনো আর লাভ নেই, কারণ আমার কথায় তো কিছু চলবে না, আমার কথায় কিছু হবে না। সোশ্যাল ডিস্টেন্স আমরা যারা মানতে পারি মানবো, যারা মানতে পারি না তারা মানছে না, হ্যাঁ, কন্ট্যাক্ট ট্রেসিং এর তো খবরই নাই। কেমন? তারপরে আইসোলেশন কতটুকু হচ্ছে,
হ্যাঁ, তারপরে কোয়ারেন্টাইনের কী অবস্থা, কিছুই কিন্তু বুঝতে পারছি না। তো যেখানে বুঝতে পারছি না সেখানে তথ্যটা আমি একবার দেখিনি সন্ধ্যাবেলা কী হলো, ব্যাস। কিন্তু আগে একদম উদ্গ্রীব হয়ে বসে থাকতাম দেখার জন্য যে কী হচ্ছে, এখন আর করি না। কারণ হচ্ছে যে ইট ইজ নট হেল্পফুল টু মি। আমি নিয়মগুলো ঠিক করে নিয়েছি, দরজার সামনে লাগিয়ে দিয়েছি, মানুষ কীভাবে ঢুকবে, হাত কীভাবে ঢুকবো, বাসায় কে আসবে কে আসবে না, আমি কি করব সারাদিন, আমার একটা রুটিন আছে। আপনাদের সাথে কথা বলার বিষয়টা আমার জন্য একটা চমৎকার ব্যাপার হয়েছে, এই জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে সকালে। তারপর আপনাদের সাথে কথা বলছি, কথা বলতে বলতে আমার নতুন আরও ধারণা আসতেছে, নতুন কি করে করা যায়, কি করা যায়, নিজেও শিখছি। বিষয়গুলো ভুলে গেছিলাম, অনেকদিন আগে পড়েছি, ক্লাস নিয়েছি, কিন্তু নিজে প্র্যাকটিস করছি না অনেক কিছু, সেগুলো নিজে করছি। তো আমি কিন্তু আমার সময়টাকে কাজে লাগাচ্ছি, কেমন? সো আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের মাথার ভিতরে যে কথাবার্তাগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি এই বিভিন্ন ঘটনা জানবার পরে, সেটা আমি কীভাবে রিয়েক্ট করবো, সেগুলো আমরা আমাদের কালকের রেতেই বলবো, কেমন? এবং সেখানে আমাদের মাইন্ডে যে বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো নিয়ে এবং মাইন্ডটাকে বোঝার জন্য আমাদের আর কি কি জিনিস জানা দরকার সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং আমার ধারণা যে আপনি যখন আপনার ব্রেনটা সম্পর্কে একটু বুঝে যাবেন, তখন আপনার অনেক শক্তি তৈরি হবে, কেমন? তবে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে এটা নিয়ে আরেকটু আপনি জানবার চেষ্টা করবেন। আমাদের কাছ থেকে তো জানলেনই, আরও কেমন যে কোথায় আছে আমার ব্রেনের ম্যানুয়ালটা, আপনার ম্যানুয়ালটা, ব্রেনটা যে আছে এটার ম্যানুয়ালটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার নিজের মতো করে একটা অপারেটিং সিস্টেম তৈরি করতে হবে যে আপনি আপনার ব্রেনটা কীভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন না। কারণ আপনি যদি আপনার ব্রেন ব্যবহার করতে না শেখেন, আর আপনার ব্রেন যদি সবসময় নেগেটিভ চিন্তা বেশি করে, নেগেটিভ জিনিস বেশি দেখে, নেগেটিভ ইনপুট বেশি নেয়, তাহলে আপনার অনুভূতি সবসময় নেতিবাচক, নেগেটিভ হবে। আপনি ভালো থাকবেন না, সম্ভব না। সুতরাং আপনি যদি ভালো থাকতে চান, যদি পজিটিভ হতে চান, যদি আরো উচ্চতর পর্যায়ে যেতে চান, যদি আরো সফল হতে চান, যদি আরো ইনকাম আয় বাড়াতে চান, যদি নিজেকে আরো বেশি ভ্যালুয়েবল করতে চান, যদি আপনি শান্তি চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে কি করে আপনার ব্রেন আপনার কথা মতো চলে। অবশ্যই আমাদের সাথে থাকলে সেটা আপনি শিখে যাবেন। আমরা সেগুলো নিজেরা প্র্যাকটিস করি এবং চাইলে আমরা কি করি সেটা বলতে পারি, এবং এটা আপনি আবার আমি না, এরকম অনেক মানুষ আছে যারা শেখায় আপনাকে, হ্যাঁ, তাদের কাছ থেকেও শিখতে পারেন। বিভিন্ন মানুষ আছে, যেমন একজনের নাম বলে দিচ্ছি আজকে, আমি যাকে অনুসরণ করি তাদের মধ্যে একজন হচ্ছে প্রেম রাওয়াত, মহারাজি বলি তাকে আমরা। তিনি একজন ইন্ডিয়ান লোক, থাকে আমেরিকাতে। প্রেম রাওয়াত ওয়ার্ল্ড অফ পিস নামে তার একটি ফাউন্ডেশন আছে, যেখান থেকে তিনি শেখান বর্তমানে কি করে থাকতে হয়। তারপরে আছেন সাদগুরু, তিনিও ভারতীয় কিন্তু সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, কথা বলেন। তার কাছ থেকে আপনি তার একটা অনলাইন কোর্স আছে ইনার ইঞ্জিনিয়ারিং, সেটা আপনি করতে পারেন নিজেকে জানবার জন্য। চমৎকার একটা কোর্স অনলাইনে পাওয়া যায়, সম্ভবত $99 প্রাইস। আরেকজন আছেন যাকে আমার খুব ভালো লাগে, আমি খুব অনুসরণ করি, তার হচ্ছে একার্ট টোলে। দ্য পাওয়ার অফ নাও বইটি যিনি লিখেছেন, একার্ট টোলে। তাকে আপনি একার্ট টোলে দিলে তার সব ভিডিও আপনি ফ্রি পাবেন। অদ্ভুত রকম কথা বলেন। একার্ট টোলে একটা মানুষ যিনি বলতে পারেন যে আমি সারাদিন চিন্তা না করে থাকতে পারি। সারাদিন উনি চিন্তা করেন, ওনার যতটুকু দরকার উনি অতটুকু চিন্তা করেন, তার বাইরে উনি কোনো চিন্তায় তার ব্রেন কাজ করে। এবং ওপ্রা উইনফ্রি তাকে খুব হাইলাইট করেছে, এবং ওপ্রা উইনফ্রির সাথে তার প্রচুর কাজ আছে, তাকে আপনারা কিন্তু ফলো করতে পারেন। মাইন্ড বোঝার জন্যে এই তিনজন মানুষ ভেরি 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 ইজিলি অ্যাক্সেসেবল, এবং আপনি কিন্তু তাদেরকে শুনতে পারেন। প্রেম রাওয়াতের হিন্দি ভার্সন আছে, বাংলা ভার্সন আছে ডাবিং করা, যদি তার ক্যাসেট খুঁজে পান। সাদগুরুর
বেশি সবই ইংরেজিতে, কেমন, একাত্তরে ইংরেজিতে। সো এখন এই বিষয়গুলো আপনি আরো জানতে চাইবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত। দুটো জায়গা কিন্তু পাশাপাশি রেল লাইনের মতো খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা বোঝা যে আপনি সফল হতে চান কিন্তু আপনার শান্তি নেই, সেটা যেরকম কঠিন, আবার আপনার শান্তি আছে আপনি সফল না, সেটাও কঠিন। কিন্তু মজা হচ্ছে যে দুটো একসাথেই করা সম্ভব, শান্তি এবং সফলতা একসাথেই যায়। কারণ মূল যে বিষয়টা শান্তি এবং সফলতার যে ফাউন্ডেশনটা সেটা এক, সেটা হচ্ছে আপনি, আপনার বিশ্বাস, আপনার আত্মবিশ্বাস, আপনার চিন্তা করবার ক্ষমতা, আপনার ব্রেনটাকে ইউজ করবার ক্ষমতা এবং আপনার কাজটাকে এক্সিকিউট করার ক্ষমতা, অ্যাকশন। কারণ আপনি একটা অসাধারণ মানুষ, আপনি একটা 750 বিলিয়ন মানুষের মধ্যে আপনি একজন, ওয়ান অ্যান্ড অনলি। সুতরাং আপনার শেষ সম্ভাবনাটা আছে। শুনতে থাকেন আমাদেরকে, হতে পারে এখান থেকেও আপনি কিছু পেয়ে গেলেন সোনার খনি, যা আপনার জীবনকে বদলে দেবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, কালকে দেখা হবে।